সাউন্ড পার্টের নেক্সট যে পোর্শনটা আমরা পড়ব সেটা হচ্ছে ফ্রি, ড্যাম্পড অ্যান্ড ফোর্সড ভাইব্রেশন। ক্লাস 10-এ এখান থেকে কোনো নিউমেরিক্যাল নেই, শুধুমাত্র থিওরি আছে। সো থিওরিটা ভালো করে বুঝতে হবে, যা কোশ্চেন আসবে এখান থেকে থিওরিক্যাল কোশ্চেন আসবে বোর্ড এক্সাম, এবং প্রপারলি অ্যান্সার করলে ফুল মার্কস পাওয়া যাবে। আচ্ছা, ভাইব্রেশন কোত্থেকে এলো? আমরা তো পড়ছিলাম সাউন্ড। তো ভাইব্রেশন বুঝতে গেলে আমাদের মনে রাখতে হবে যে সাউন্ডের অরিজিনটাই হচ্ছে ভাইব্রেশন। সাউন্ড ইজ দ্য ওয়েভ। আমরা দেখেছি কীরকম ওয়েভ, মেকানিক্যাল ওয়েভ, যেটা প্রোপাগেশনের জন্য একটা মেটেরিয়াল মিডিয়াম দরকার হয়। আমরা ক্লাস 9-এ পড়েছি যে যখন এয়ারের মধ্যে দিয়ে সাউন্ড ট্রাভেল করছে তখন লংগিটিউডিনাল ওয়েভ সেটা হয়। তো যাই হোক, তো সাউন্ড কীভাবে তৈরি হয়, হোয়াট ইজ দ্য সোর্স অফ সাউন্ড? সোর্স অফ সাউন্ড ইজ ভাইব্রেশন। যখন কোনো একটা অবজেক্ট ভাইব্রেট করে তখন সেখান থেকে সাউন্ড জেনারেট করে। তো সেই সাউন্ডটা সবসময় অডিবল টু হিউম্যান ইয়ার হয় না, সবসময় আমরা শুনতে পাই না। শুনতে আমরা কখন পাবো? যখন ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সিটা 20 হার্টজ থেকে 20,000 বা 20 কিলোহার্টজ পর্যন্ত হবে। তখন সেই ফ্রিকোয়েন্সিতে যদি কোনো অবজেক্ট ভাইব্রেট করে সেখান থেকে যে সাউন্ড জেনারেট করবে সেটা আমরা ডিটেক্ট করতে পারবো। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি ব্যাপারটা একটু ক্লিয়ার করে দিই। যখন কোনো একটা অবজেক্ট ভাইব্রেট করছে তখন আমরা বলি কি যে অসিলেট করছে। অসিলেট করছে মানে ধরো এটা তার মিন পজিশন, মানে এই পজিশনে এর ওপর ফোর্স সাপোজ 0। আমি একটা পেন্ডুলাম দিয়ে ভাবছি, ধরো এরকম একটা পেন্ডুলাম আছে, এই পজিশনে পেন্ডুলামটার ওপর নেট ফোর্স 0। কিভাবে? যে এই যে ববটা, পেন্ডুলাম ববটা পাবো, এখানে এর ওয়েট বা গ্র্যাভিটেশনাল ফোর্স mg ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, আর সুতোটা স্ট্রেচ হচ্ছে, তাহলে স্ট্রিং এর একটা টেনশন t আপওয়ার্ড অ্যাক্ট করছে। তাহলে t mg এর উপর নেট ফোর্স 0। এবার আমি এটাকে একটু এই দিকে নিয়ে এলাম, দিয়ে ছেড়ে দিলাম। যখনই ছেড়ে দিলাম ও অসিলেট করতে শুরু করবে বা ভাইব্রেট করতে শুরু করবে। এইটা হচ্ছে একটা এক্সট্রিম পজিশন। এটা তো আমি বললাম মিন বা ইকুইলিব্রিয়াম পজিশন। আর এদিকে এইটা হচ্ছে ধরো আর একটা এক্সট্রিম পজিশন। তাহলে এই যে পেন্ডুলামটা ভাইব্রেট করছে বা অসিলেট করছে আমি বলতে পারি, তাহলে এইখান থেকে ধরো আমি ছেড়ে দিয়েছি, তাহলে এই এতটা গেল আবার ঘুরে এখানে গেল, তাহলে একটা অসিলেশন কমপ্লিট হলো। এখান থেকে শুরু করে গেল ফিরে এলো, একটা অসিলেশন কমপ্লিট হলো। তুমি যদি এখান থেকে মেজার করা শুরু করো তাহলে গেল ফিরে এলো, একটা অসিলেশন কমপ্লিট হলো। তুমি যদি বলো না আমি মিন পজিশন থেকে মেজার করবো, তাহলে যখন মুভ করছে আমি যদি মিন পজিশন থেকে ধরতে শুরু করি, তাহলে মিন পজিশন থেকে এই দিকে গেল, ওই দিকে গেল, আবার মিন পজিশনে ফিরে এলো, একটা অসিলেশন কমপ্লিট হলো। মানে এটা যদি মিন পজিশন হয় আর এইদিকে যদি এক্সট্রিম পজিশন হয়, মিন থেকে একটা এক্সট্রিমে গেল, অন্য এক্সট্রিমে গেল, আবার মিনে ফিরে এলো, একটা অসিলেশন কমপ্লিট হলো। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি নাম্বার অফ কমপ্লিট oscillation in 1 second। তাহলে এই পেন্ডুলামটা যদি 1 সেকেন্ডে এরকম 5টা অসিলেশন কমপ্লিট করে তাহলে আমি বলবো এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 5। তো সেরকম যদি কারোর ফ্রিকোয়েন্সি 20 হয়, মানে 1 সেকেন্ডে সে 20টা অসিলেশন কমপ্লিট করছে, বা এখান থেকে বাড়তে বাড়তে 20,000 হয়, বা 1 সেকেন্ডে সে 20,000 অপার অসিলেট করছে, তাহলে সেখান থেকে যে সাউন্ড জেনারেট হবে সেটা আমরা শুনতে পাবো। তাহলে ওটাকে বলো অডিবল সাউন্ড। 20 হার্টজের নিচে 20 কিলো হার্টজের ওপরে, 20 হার্টজের নিচে 20,000 হার্টজের ওপরে যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সি থেকে যে সাউন্ড জেনারেট হবে সেটা আমরা ডিটেক্ট করতে পারি না। পড়েছি আমরা, একটা হচ্ছে ইনফ্রাসনিক, একটা হচ্ছে আলট্রাসনিক। তো এই যে ফ্রিকোয়েন্সি মানে কি বললাম? নাম্বার অফ কমপ্লিট অসিলেশন ইন 1 সেকেন্ড। টাইম পিরিয়ড কাকে বলে? টাইম পিরিয়ড this is time taken
for one complete oscillation, time taken for one complete oscillation, ধরো একটা অসিলেশন কমপ্লিট হতে যে সময় লাগছে সেটাই টাইম পিরিয়ড। ধরো এই পেন্ডুলামটার টাইম পিরিয়ড হচ্ছে টি, টাইম পিরিয়ডকে আমরা টি দিয়ে ডিনোট করছি, ফ্রিকোয়েন্সিকে আমরা এফ দিয়ে ডিনোট করছি। তাহলে একটা অসিলেশন হতে যে সময় লাগে তাকে বলে টাইম পিরিয়ড। তাহলে টি টাইমে কটা অসিলেশন হচ্ছে? একটা। তাহলে 1 সেকেন্ডে কটা অসিলেশন হবে? 1/t এতগুলো। তাহলে 1 সেকেন্ডে যতগুলো অসিলেশন হয় তাকে আমরা কি বলি? ফ্রিকোয়েন্সি। তাহলে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ। তো এখানে একটা জিনিস মাথায় রাখো যে যে কোনো অসিলেটিং বডি তার একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ ভাইব্রেশন থাকে, নিজস্ব ফ্রিকোয়েন্সি। যদি বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স ওকে অপোজ না করে, ওকে এনার্জি আমি বাইরে থেকে না দিই বা ওখান থেকে এনার্জি আমি এক্সট্র্যাক্ট না করি, তাহলে সে সেই নিজস্ব ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে। তাহলে সেটাকে আমরা কি বলি? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। কতগুলো ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমি বলি দেখো। যে ধরো একটা সিম্পল পেন্ডুলাম, একটু আগে যে ছবিটা এঁকেছিলাম, সিম্পল পেন্ডুলাম লাইক দিস, এর এইখান থেকে এই ববের সেন্টার অফ মাস, মানে ববের সেন্টার এতদূর পর্যন্ত লেন্থটাকে বলে এফেক্টিভ লেন্থ। একটা সিম্পল পেন্ডুলামকে তুমি অসিলেট করিয়ে দিলে তার টাইম পিরিয়ড কত হবে? টি। সেটা এফেক্টিভ লেন্থের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে 2 পাই √L/g, যেখানে g হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। এটা হচ্ছে ফর্মুলা। কিসের ফর্মুলা? না সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা। তুমি বলতে পারো এটা কোথা থেকে এলো? এই ডেরিভেশন আছে ক্লাস 11-এ, যে এই ফর্মুলাটা আমরা কোথা থেকে পেলাম। সেখানে যখন সিম্পল হারমোনিক মোশন পড়ানো হবে, সিম্পল হারমোনিক মোশন যখন তোমরা পড়বে তখন দেখবে যে সেখানে টাইম পিরিয়ড কিভাবে বার করতে হয় তার ক্যালকুলেশন রয়েছে, এবং সেই ক্যালকুলেশন অনুযায়ী আমরা ক্যালকুলেট করে বার করতে পারি যে একটা সিম্পল পেন্ডুলামের টাইম পিরিয়ড দুটো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। একটা ওর এফেক্টিভ লেন্থ, এফেক্টিভ লেন্থ মানে আমি কি বললাম? পয়েন্ট অফ সাসপেনশন থেকে ববের সেন্টার পর্যন্ত যে ডিসটেন্সটা সেটা, আর 2 নম্বর হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। বেশ, তাহলে আপাতত আমি এটা ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে, কারণ ডেরিভেশন এখন করার উপায় নেই। এই ডেরিভেশন করতে গেলে আগে অনেক কিছু করতে হবে। তাহলে ফ্রিকোয়েন্সি কত? F is equal to ফর্মুলা হচ্ছে 1/t, that is 1/2 পাই √g/L। তাহলে এটা হচ্ছে সিম্পল পেন্ডুলামের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। একটা পেন্ডুলামকে তুমি দুলিয়ে দিলে সে এই ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করবে। সিমিলারলি ধরো একটা স্ট্রিং, স্ট্রেচড স্ট্রিং, দুদিকে এরকম আটকানো আছে, দুটো এন্ড ফিক্সড। এবার এই স্ট্রিংটাকে তুমি যদি কোনো একটা জায়গা প্লাগ করে ছেড়ে দাও, মানে ভাইব্রেট করতে শুরু করবে। এবার স্ট্রিংটা যখন ভাইব্রেট করে, স্ট্রিংটা ডিফারেন্ট লুপে ভাইব্রেট করতে পারে। ধরো একটা লুপে ভাইব্রেট করছে, মানে স্ট্রিংটা এইভাবে ভাইব্রেট করবে এরকম। এই ধরনের ঘটনা তখন হবে যখন তুমি ঠিক মিড পয়েন্টটা প্লাগ করে ছেড়ে দেবে, তখন স্ট্রিংটা এরকম ভাইব্রেট করবে। স্ট্রিংটা দুটো লুপে ভাইব্রেট করতে পারে। এইরকম তুমি বলবে যে স্যার কেন দুটো, কেন একটার পর স্ট্রিংটা কেন 1.5 লুপে ভাইব্রেট করতে পারে না? আমি বলবো না, 1.5 লুপে ভাইব্রেট করতে পারে না। তার কারণ হচ্ছে এই দুটো এন্ড ফিক্সড। 1.5 হতে গেলে এই 1 এই 5 মানে এরকম হতে হবে। এই এন্ডটা তো মুভেবল নয়, স্ট্রিং এর এই এন্ডটা যে এরকম লাফালাফি করবে, এই এন্ডটা ফিক্সড। তাহলে একটা লুপ হতে পারে, তারপর কি হতে পারে? দুটো হতে পারে। একের আগে কিছু হতে পারে না, বা এক আর দুয়ের মধ্যে কিছু হতে পারে না। তাহলে সেক্ষেত্রে স্ট্রিংটা এইভাবে ভাইব্রেট করতে পারে। যদি স্ট্রিংটার এই যে ধরো স্ট্রিংটার লেন্থ L, তুমি যদি L/4 এ প্লাগ করো দিয়ে ছেড়ে দাও, তাহলে এরকম ঘটনা ঘটতে পারে। স্ট্রিংটা 3টে লুপে ভাইব্রেট করতে পারে। এই একটা স্ট্রিং, আমি কোনো একটা পয়েন্ট প্লাগ করে ছেড়ে দিয়েছি, তাহলে স্ট্রিংটা এইরকম 3টে লুপে ভাইব্রেট করতে পারে। এরকম হতে পারে। আমি যদি এইখানে প্লাগ করে ছেড়ে দিই, তাহলে এই ধরনের ঘটনা করতে পারে। 4টেতে করতে পারে, 5টাতে করতে পারে। তাহলে স্ট্রিংটাকে যখন আমি কোনো একটা স্ট্রিংটা কি করেছি, আমি দুটো পয়েন্টকে ফিক্সড করে দিয়েছি,
ঠিক আছে, এবং স্ট্রেচ করে রেখে দুটো পয়েন্টকে ফিক্সড করে দিয়েছি। দিয়ে যখন আমি ডিফারেন্ট পয়েন্টে প্লাগ করছি তখন স্ট্রিংটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা এরকম লুপে, নাম্বার অফ লুপে ভাইব্রেট করতে পারে। নাম্বার অফ লুপটা সবসময় ইন্টিজার হবে। 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 100 হতে পারে, 367 হতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু ইন্টিজার ভ্যালু হবে। এবং কখন হবে? যদি দুটো এন্ড আমরা ফিক্সড করে রাখি। তাহলে আবার বলি, আমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বলছিলাম, যদি একটা লুপে ভাইব্রেট করে, যদি স্ট্রিং এর ফ্রিকোয়েন্সি হয় f, দুটো লুপে ভাইব্রেট করলে হবে 2f, তিনটে লুপে ভাইব্রেট করলে হবে 3f, চারটে লুপে করলে হবে 4f, লাইক দ্যাট। দেখো আবার আমি বলছি যে এই f, 2f, 3f এগুলো কিভাবে এলো। ভাই একটা লুপ, দুটো লুপ, তিনটে লুপের ব্যাপারটা যদি আরো ক্লারিফিকেশনে যেতে হয় তাহলে আমাদের আবার ক্লাস 11-এ যেতে হবে। ক্লাস 11-এ স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ চ্যাপ্টারে এগুলো ডিরাইভ করা আছে, যে f কি করে হয়, 2f কত হয়, 3f কত হয়, লাইক দ্যাট। f এর একটা ভ্যালু আছে, f এর ভ্যালুটা আমি বলে দিই। f হচ্ছে ফ্রিকোয়েন্সির ভ্যালু 1/12 √T/m, যেখানে L হচ্ছে লেন্থ অফ দি স্ট্রিং, T হচ্ছে টেনশন ইন দি স্ট্রিং, M হচ্ছে মাস পার ইউনিট লেন্থ অফ দি স্ট্রিং। মাস পার ইউনিট লেন্থ মানে বোঝো, মানে 1 মিটার লেন্থের যা মাস সেটা, তাহলে 2 মিটার লেন্থের স্ট্রিং নিলে 2m হয়ে যাবে তার টোটাল মাস, এরকম ব্যাপার। তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। কোথা থেকে এলো? ক্লাস 11-এ ডেরিভেশন রয়েছে স্ট্যান্ডিং ওয়েভ বা স্টেশনারি ওয়েভ চ্যাপ্টারে। তাহলে এটা যদি ফ্রিকোয়েন্সি f হয়, এটা হবে 2f, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, 1/l √T/m, এটা হবে 3f, 3/12 √T/m, লাইক দ্যাট। তাহলে এইগুলো হচ্ছে একটা স্ট্রিং এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এবং এই রেশিওটা কত? তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি রেশিওগুলো হচ্ছে f is to 2f is to 3f, লাইক দ্যাট, 1 is to 2 is to 3 এরকম। তোমাকে আপাতত অ্যাজ অ্যান ইনফরমেশন মনে রাখতে হবে এইগুলো, এই ফর্মুলাগুলো, কারণ তোমার এখানে ডেরিভেশন নেই ক্লাস 10-এ, ক্লাস 10-এ পড়ার স্কোপও নেই। পরে যখন ডেরিভেশন হবে তখন বুঝতে পারবে যে এগুলো কিভাবে আসছে। সিমিলারলি, যে আমরা যে ফ্লুট ধরো কেউ ইউজ করছে, বা অর্গ্যান পাইপ যেগুলোকে বলে, যে এয়ার কালাম, সেখান থেকে নানা রকম সাউন্ড জেনারেট হয়। এয়ার কালামেরও নিজস্ব ফ্রিকোয়েন্সি হতে পারে। দেখো এয়ার কালাম যদি দুটো দিক খোলা হয়, এরকম একটা এয়ার কালাম হয়, এবং সেখানে যদি এয়ার ভাইব্রেট করে, তাহলে সেই ভাইব্রেটিং এয়ার কালামেরও ফ্রিকোয়েন্সি হতে পারে f হতে পারে, 2f হতে পারে, 3f হতে পারে, 4f হতে পারে, এরকম। তাহলে এরও ন্যাচারাল ফ্রিকোয়েন্সিগুলো বিভিন্ন হতে পারে, এবং তাদের রেশিওটা হচ্ছে এরকম, লাইক দ্যাট। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বিভিন্ন হতে পারে মানেটা বোঝো। তুমি বলবে ফ্রিকোয়েন্সি তো একটাই, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, তাহলে সেটা আবার বিভিন্ন কি? এটা ডিপেন্ড করছে লেন্থের ওপর, ঠিক আছে। এবং এখানে কি এয়ার কালাম ভাইব্রেট করছে, যে এয়ার কালামটা ভাইব্রেট করছে সেটা যে টিউবটার মধ্যে ভাইব্রেট করছে তার লেন্থের ওপর। লেন্থ তো ডিফারেন্ট হতে পারে, তাহলে লেন্থ যদি আলাদা হয় সেই অনুযায়ী ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আলাদা হতে পারে। যেমন এখানেও তাই, স্ট্রিংয়ের লেন্থ যদি আমি আলাদা করে দিই তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আলাদা হতে পারে। স্ট্রিংটা যদি একটু বেশি টান করে দিই বা একটু লুজ করে দিই, মানে টেনশন চেঞ্জ করি, তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমি চেঞ্জ করতে পারি। যদি মাস চেঞ্জ করি, মানে সরু তার নিলাম যার মাস পার ইউনিট লেন্থ কম, মোটা তার নিলাম যার মাস পার ইউনিট লেন্থ বেশি, এইসবগুলোও আমরা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে পারি। কিন্তু চেঞ্জ যখন আমরা করব এই রেশিওতে থাকবে সেগুলো। একটা পার্টিকুলার স্ট্রিং তুমি নিলে যার এম ফিক্সড, ঠিক আছে, এবার তার মধ্যে তুমি টি চেঞ্জ করো, এল চেঞ্জ করো, তুমি দেখো যে তুমি এই রেশিওটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি পাবে। সিমিলারলি যদি এইরকম এয়ার কালাম হয় যার একটা মুখ বন্ধ, তাহলে সেখানে আবার যে ফ্রিকোয়েন্সিগুলো জেনারেট করে এর লেন্থের উপর বেস করে, সেগুলো হচ্ছে কি যে 1:3:5, লাইক দিস। আবার আমি বলছি, এগুলো আপাতত তোমাকে অ্যাজ অ্যান ইনফরমেশন মনে রাখতে হবে। আমি বলতে পারি যে এর লেন্থ যদি এল হয় তাহলে এখানে
ফান্ডামেন্টাল বা মিনিমাম যে ফ্রিকোয়েন্সি জেনারেট করে সেটা হচ্ছে v/12। v হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড ইন দিস মিডিয়াম। এখানে যা এয়ার রেখেছো, ধরো অক্সিজেন রেখেছো বা হাইড্রোজেন রেখেছো বা এয়ার রেখেছো, তার মধ্যে সাউন্ডের ভেলোসিটি। এবার f হতে পারে, 2f হতে পারে, এর 3 টাইমস হতে পারে, এর 4 টাইমস হতে পারে, আমরা এটা চেঞ্জ করে করে করতে পারবো। সিমিলারলি এখানে যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি জেনারেট করতে পারে সেটা হচ্ছে v/4l, যেখানে l হচ্ছে লেন্থ আর v হচ্ছে স্পিড অফ সাউন্ড ইন দিস মিডিয়াম, যে মিডিয়ামটা আমি এখানে রেখেছি। এবার এর লেন্থের উপর বেস করে এটা বাড়ালে কমালে এখানে আমি এইটা পেলাম v/4l, আর কি পেতে পারি 3v/4l, 5v/4l, এই ধরনের নানা ধরনের ফ্রিকোয়েন্সি পেতে পারি। তাহলে এগুলো সব হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আর একটা এক্সাম্পল বইতে আছে, এগুলো অ্যাজ অ্যান এক্সাম্পল আছে। আবার আমি বলছি যে তুমি খুব ডিটেলসে যদি এখানে ঢুকতে যাও তাহলে দেখবে আটকে যাচ্ছে। তার কারণ ডিটেলসে ঢোকার জন্য ওয়েভের যে কনসেপ্ট দরকার সেই কনসেপ্টটা আমরা এখনো পৌঁছাতে পারিনি, ক্লাস 11-এ পৌঁছাবো। তো তোমাকে এখন কি মনে রাখতে হবে? এইটা তোমাকে মনে রাখতে হবে, দিস পেন্ডুলামের ফর্মুলা, ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তোমাকে এইটা মনে রাখতে হবে, স্ট্রিংয়ের ফর্মুলা, ফ্রিকোয়েন্সি, এবং এই রেশিওটা মনে রাখতে হবে 1:2:3। একটা লুপের ফ্রিকোয়েন্সি f হলে দুটো লুপে 2f, তিনটে লুপে 3f, লাইক দ্যাট। তোমাকে এইটা মনে রাখতে হবে যে দুদিক খোলা হলে ফ্রিকোয়েন্সি রেশিও 1:2:3:4 হয়, স্ট্রিং এর মতোই হয়। আর এক মুখ খোলে এক মুখ বন্ধ হলে ফ্রিকোয়েন্সি রেশিও হয় 1:3:5। তাহলে এগুলো মনে রাখতে হবে। আর একটা এক্সাম্পল আছে, যে একটা স্প্রিং হলো, স্প্রিংকে আমি স্ট্রেচ করে ছেড়ে দিলাম, তাহলে সেটাও তো ভাইব্রেট করে। একটা স্প্রিং সেই স্প্রিংটাকে আমি টেনে ছেড়ে দিলাম। স্প্রিংটাকে যখন আমি ডিসপ্লেস করব, একটু নিচের দিকে টানবো, এরকম, তাহলে স্প্রিংটাকে আমি এই যে ডিসপ্লেস করলাম, এক্স নিচের দিকে টানলাম, ফোর্স দিলাম, তাহলে স্প্রিংটাকে আমি ডিফর্ম করলাম। তাহলে যখনই কোনো একটা অবজেক্টকে আমি ডিফর্ম করি তখন অবজেক্টের ভেতরে একটা ফোর্স ডেভেলপ করে যেটা ডিফর্মেশনটাকে রেজিস্ট করতে চায়। আমি যদি চাইছি চকটাকে ভেঙে দেবো, তাহলে আমি চাইলাম আর মট করে ভেঙে দিলাম তা তো নয়। আমি এই তো ফোর্স দিচ্ছি, ভাঙছে, আর একটু ফোর্স বাড়ালাম, ভাঙছে, আরও বাড়ালাম, ভাঙছে, তারপর একটু বেরোলে ভেঙে যাবে, আর একটু ফোর্স বাড়ালে ভেঙে যাবে। তাহলে প্রথমে ভাঙছে না কেন? তার কারণ হচ্ছে যে আমি যখন চকটাকে ভাঙতে চাইছি, তার শেপ সাইজ চেঞ্জ করতে চাইছি, তখন এই মেটেরিয়ালটা চাইছে যে না, চেঞ্জ হতে দেবো না। এটা সমস্ত মেটেরিয়ালের ন্যাচারাল প্রপার্টি। আমি যখন বাইরে থেকে ফোর্স দিয়ে সেটাকে ডিফর্ম করতে চাইবো তখন সে রেজিস্ট করবে। এই প্রপার্টিটার নাম কি? এর নাম হচ্ছে ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি ইজ দি প্রপার্টি to resist any change in the shape or size of the body by applying external force. যখনই তুমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে ডিফর্ম করতে চাইবে তখন সেটাকে রেজিস্ট করার যে প্রপার্টি সেটাকেই বলে ইলাস্টিসিটি। কিভাবে রেজিস্ট করবে? এই যে আমি ফোর্স দিলাম, এর ভেতরে একটা ফোর্স ডেভেলপ হয়েছে যেটা আমার ফোর্সটার উল্টো দিকে কাজ করছে এবং আমার ফোর্সটাকে ব্যালেন্স করে দিচ্ছে। আমি আরেকটু ফোর্স বাড়ালাম, এর ভেতরে আরেকটু ফোর্স বাড়লো, ও রেজিস্ট করছে আমার ফোর্সটাকে। তো করতে করতে আলটিমেটলি একটা লেভেলে গিয়ে ও আর রেজিস্ট করতে পারবে না, তখন যদি আমি আরও ফোর্স দিই মট করে ভেঙে যাবে। কিন্তু এই যে প্রপার্টিটা, যে এক্সটার্নাল ফোর্সকে ব্যালেন্স করার জন্য ভেতরে যে ফোর্স ডেভেলপ করা, সেই প্রপার্টিটাকে বলে ইলাস্টিসিটি, আর সেই ফোর্সটাকে বলে রিস্টোরিং ফোর্স। দ্যাট ফোর্স ইজ নোন অ্যাজ রিস্টোরিং ফোর্স। তাহলে স্প্রিংটাকেও আমি যখন স্ট্রেচ করলাম এই দিকে ফোর্স দিয়ে, স্প্রিং এর ভেতর উল্টো দিকে রিস্টোরিং ফোর্স জেনারেট করেছে। আমি যেই আমার ফোর্সটা তুলে নেব, এই রিস্টোরিং ফোর্সটা কি হবে? স্প্রিংটাকে আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাবে। কিন্তু আগের জায়গায় ফিরে গিয়ে স্প্রিংটা সঙ্গে সঙ্গে থেমে যায় না, কারণ কাইনেটিক ইনার্সিয়ার জন্য ওটা আরেকটু ওপর দিকে চলে যাবে। যেই স্প্রিংটা একটু ওপর দিকে চলে গেল, মানে কম্প্রেস হলো, মানে স্প্রিংটা কি হলো, যে আবার ডিফর্ম হলো ওপরের দিকে। এবার রিস্টোরিং ফোর্স কোন দিকে তৈরি হবে? নিচের দিকে। তাহলে রিস্টোরিং ফোর্স আবার ওটাকে নিচের দিকে নিয়ে আসবে। এখানে এসে সঙ্গে সঙ্গে থেমে যাবে না, একটুখানি ইনার্সিয়ার জন্য এইদিকে চলে আসবে। তাহলে এই যে মুভমেন্টটা হতে থাকবে, তার মানে কি হচ্ছে? স্প্রিংটা ভাইব্রেট করছে। তাহলে স্প্রিংটা যখন ভাইব্রেট করছে তখন তার এর মাস ধরো m, স্প্রিং এর কনস্ট্যান্ট হচ্ছে k, এটাকে বলে স্প্রিং কনস্ট্যান্ট। আমি যে x ডিসপ্লেসমেন্ট করেছি, তাহলে এর মধ্যে যে ফোর্স ডেভেলপ করছে সেটা হচ্ছে প্রপোর্শনাল টু x। তাহলে f এর ম্যাগনিটিউড
ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু এক্স, এই কনস্ট্যান্টটাকে বলে ফোর্স কনস্ট্যান্ট। তাহলে স্প্রিংটার টাইম পিরিয়ডের ফর্মুলা হচ্ছে 2x পাই রুট আন্ডার m/k। আবার বলছি মনে রাখো, ডেরিভেশন এখন করা যাবে না, ঠিক আছে? তাহলে এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t, মানে 1/2 পাই রুট আন্ডার k/m। এটা হচ্ছে স্প্রিং এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তাহলে এইগুলো তোমাকে মনে রাখতে হবে। ডেরিভেশন করা যাবে না, এখন করা যাবে না, পরে করা যাবে, ক্লাস 11 এ করা যাবে। তার কারণ আমরা এখনো সিম্পল হারমোনিক মোশন ওয়েভ সেই লেভেলে পড়িনি যে লেভেলে আমরা এগুলো বুঝতে পারবো। তো ব্যাপারটা কি, যে ব্যাপারটা হচ্ছে যে তাহলে যে সমস্ত এক্সাম্পলগুলো আমি দিলাম, দেখো সমস্ত কেসেই একটা করে একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি পাচ্ছি। তাহলে প্রত্যেকটা অবজেক্টেরই একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে। ফ্রি ভাইব্রেশন মানে কি, যখন কোনো একটা অবজেক্ট সেই ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতেই ভাইব্রেট করতে থাকবে এবং বাইরে থেকে কোনো রকম ডিসিপেটিভ ফোর্স তার উপর অ্যাক্ট করবে না। ডিসিপেটিভ ফোর্স হচ্ছে যার এগেনস্টে এনার্জি লস হয়। ধরো কোনো একটা অবজেক্ট এখানে মুভ করছে, তাহলে এনার্জি লস কি হবে? এই অবজেক্টটা যে বোর্ডের ওপর দিয়ে মুভ করছে, তাহলে বোর্ডের সঙ্গে অবজেক্টটার যে ফ্রিকশন, তার এগেনস্টে কন্টিনিউয়াস এনার্জি লস হচ্ছে। তাহলে হতে হতে একটা সময় কি হবে? অবজেক্টটা থেমে যাবে। আমি যদি একটা পেন্ডুলামকে দুলিয়ে দিই, তাহলে পেন্ডুলামটা দুলতে দুলতে কি চিরকাল দুলতে থাকে? হয় না। তার কারণ এয়ার রেজিস্ট্যান্স আছে। পেন্ডুলামটা যখনই ওই দিকে যাচ্ছে, এয়ার রেজিস্ট্যান্সের এগেনস্টে ওকে এনার্জি লস হচ্ছে এবং ওটা আস্তে আস্তে কি হয়, অ্যামপ্লিটিউড কম হতে 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 ওটা থেমে যায়। তাহলে এই যে এয়ার রেজিস্ট্যান্স, ফ্রিকশন, এগুলো সব ডিসিপেটিভ ফোর্স। যদি কোনো ডিসিপেটিভ ফোর্স না থাকে, তখন যে ভাইব্রেশন হবে, তখন সেই ভাইব্রেশনটাকে আমরা কি বলবো? ফ্রি ভাইব্রেশন বা আনড্যাম্পড ভাইব্রেশন। ড্যাম্পড মানে কি? ধরো একটা পেন্ডুলামকে তুমি দুলিয়ে দিয়েছো, পেন্ডুলামটা এই দিকে এতটা যায় আর এই দিকে এতটা আসে। তাহলে এই যে মিন পজিশন থেকে এক্সট্রিম পজিশন পর্যন্ত পেন্ডুলামটার যে ডিসপ্লেসমেন্ট, এটাই তো ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে মিন, এটা হচ্ছে এক্সট্রিম। সিমিলারলি এই দিকে এটা এক্সট্রিম। তাহলে এই মিন থেকে এক্সট্রিম পর্যন্ত পেন্ডুলামটার যে ডিসপ্লেসমেন্ট, তাকে আমরা বলি অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড হচ্ছে ম্যাক্সিমাম ডিসপ্লেসমেন্ট, মানে এখান থেকে এত দূর পর্যন্ত, এটা হচ্ছে অ্যামপ্লিটিউড এ। তাহলে পেন্ডুলামটা কি চিরকাল এ অ্যামপ্লিটিউড নিয়ে দোলে? না, দোলে না। আমরা কি দেখি যে আস্তে আস্তে কমছে, অ্যামপ্লিটিউড কমতে 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 এসে থেমে গেল। তাহলে কেন থামে? কারণ এই পয়েন্টে ফ্রিকশন থাকতে পারে, এখানে এয়ার রেজিস্ট্যান্স আছে, এই সমস্ত কারণে অ্যামপ্লিটিউড কমে, কারণ কেউ এনার্জি লস করছে। তাহলে অ্যামপ্লিটিউড কমতে কমতে একসময় থেমে যায়। তাহলে দিস ইজ কল্ড ড্যাম্পড ভাইব্রেশন। কিন্তু যেখানে অ্যামপ্লিটিউড কমবে না, কেন কমবে না? যদি কোনো রেজিস্টিভ ফোর্স না থাকে বা যদি কোনো ডিসিপেটিভ ফোর্স না থাকে, তখন তাকে আমরা বলবো ফ্রি অর আনড্যাম্পড। তাহলে ফ্রি অর আনড্যাম্পড। তাহলে যদি সেই ধরনের হয়, তাহলে অ্যামপ্লিটিউড ভার্সেস টাইম যদি আমরা একটা গ্রাফ টানি, ধরো ডিসপ্লেসমেন্ট অফ আ পার্টিকেল, তার সঙ্গে টাইমের আমি একটা গ্রাফ টানছি, ডিসপ্লেসমেন্টটাকে আমি এক্স দিয়ে লিখছি। পেন্ডুলামটা যখন মিন পজিশনে আছে, তখন সেখান থেকে আমি ডিসপ্লেসমেন্ট মেজার করতে শুরু করবো। ডিসপ্লেসমেন্ট বেড়ে 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 এ হলো, কমে 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 জিরো হলো, আবার বেড়ে 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 মাইনাস এ হলো, এদিকটা এ হলো, এদিকটা মাইনাস এ লিখবো, আবার কমে কমে জিরো হলো। এ জিরো, মাইনাস এ জিরো, এ জিরো, মাইনাস এ জিরো। তাহলে এইভাবে ডিসপ্লেসমেন্ট ভ্যারি করবে এবং এটা ভ্যারিয়েশনটা এইভাবেই হতে থাকে, মানে এর ভ্যালু কমবে না। তাহলে ফ্রি ভাইব্রেশনের ক্ষেত্রে ধরো এটা হচ্ছে প্লাস এ আর এটা হচ্ছে মাইনাস এ। তাহলে একটা অবজেক্ট যখন ভাইব্রেট করছে, তখন ওর অ্যামপ্লিটিউড কমবে না, মানে এইভাবেই ভাইব্রেট করতে থাকবে। দেখো জিরো থেকে বেড়ে বেড়ে এ হলো, জিরো হলো, মাইনাস এ হলো, জিরো হলো, এ হলো, এরকম চলতেই থাকবে টাইমের সঙ্গে সঙ্গে। কিন্তু যদি ডিসিপেটিভ ফোর্স থাকে, ডিসিপেটিভ ফোর্স যদি থাকে যেরকম ন্যাচারালি হয়, আমাদের চারপাশে
যখনই কোনো ভাইব্রেশন হয় তখন সেই ভাইব্রেশনটা যদি বাইরে থেকে ফোর্স দিয়ে ট্রিগার না করা হয় তাহলে সেটা একটা সময় কমতে 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 বন্ধ হয়ে যায়। কেন? কারণ ডিসিপেটিভ ফোর্স থাকে, এবং সেই ডিসিপেটিভ ফোর্সগুলো আমি কি বললাম? ফ্রিকশন, এয়ার রেজিস্ট্যান্স, দিস আর ডিসিপেটিভ ফোর্সেস। কি বললাম? ফ্রিকশন, এয়ার রেজিস্ট্যান্স, এইগুলো। তাহলে এই সমস্ত ডিসিপেটিভ ফোর্স থাকার জন্য ভাইব্রেশনের অ্যামপ্লিটিউড কমতে থাকে। এই যে ফিক্স থাকে না, কমতে 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 এক সময় ভাইব্রেশনটা বন্ধ হয়ে যায়। তাহলে এগুলো কি করে? ডিউ টু দিস ফোর্সেস অ্যামপ্লিটিউড ডিক্রিজেস gradually and finally becomes zero। তাহলে এই ধরনের মোশনকে বা এই ধরনের অসিলেশনকে বা এই ধরনের ভাইব্রেশনকে আমরা বলবো ড্যাম্পড ভাইব্রেশন। ড্যাম্পড ভাইব্রেশনের এক্সাম্পল এই গ্রাফ যদি আমি আগে ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, তাহলে ধরো অ্যামপ্লিটিউড ছিল a, সেটা কমে কমে একটা সময় জিরো হয়ে যাবে। এদিকেও তাই, মাইনাসে কমে কমে একটা সময় জিরো হয়ে যাবে। অ্যামপ্লিটিউড জিরো থেকে এ হচ্ছিল মাইনাসে জিরো, আস্তে আস্তে কমছে কমছে। তাহলে এটা হচ্ছে কি অ্যামপ্লিটিউড বা ডিসপ্লেসমেন্ট ভার্সেস টাইম গ্রাফ, এন্ড দিস ইজ ড্যাম্পড ভাইব্রেশন। ড্যাম্পড ভাইব্রেশনের এক্সাম্পল যদি তোমাকে বলে, তাহলে আমাদের চারপাশে যে সমস্ত ভাইব্রেশনগুলো হয় সমস্ত ড্যাম্পড ভাইব্রেশন। আমি একটা পেন্ডুলামকে দুলিয়ে ছেড়ে দিলাম, একটা সময় আস্তে 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 থেমে যাবে, ড্যাম্পড ভাইব্রেশন। একটা স্প্রিংকে টেনে ছেড়ে দিলাম, অসিলেট করতে 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 একটা সময় অ্যামপ্লিটিউড কমতে কমতে থেমে যাবে। সো দিস আর ড্যাম্পড ভাইব্রেশন। এগুলো সমস্ত কি ড্যাম্পড ভাইব্রেশন। বেস্ট নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে ফোর্সড ভাইব্রেশন। দেখো ফোর্সড ভাইব্রেশনে কি হয়, এখানে দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্ট নেই, একটা অবজেক্ট আছে আর একটা ফোর্স রয়েছে। একটা অবজেক্ট রয়েছে যে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। কি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমরা জানি? ধরো এই একটা অবজেক্ট আছে যেটা ভাইব্রেট করছে, ওর নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি আছে, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিতেও ভাইব্রেট করছে। ধরো সেটা আমি বললাম এফ। এবার বাইরে থেকে আমি ওর উপর একটা ফোর্স দিলাম। কি রকম ফোর্স? না, আমি বাইরে থেকে ওর উপর একটা পিরিয়ডিক ফোর্স দিলাম। পিরিয়ডিক ফোর্স মানে কি? যে ফোর্সটাও টাইমের সঙ্গে সঙ্গে অসিলেট করছে, সাপোজ বাড়ছে কমছে, উল্টো দিকে বাড়ছে কমছে, লাইক দ্যাট পিরিয়ডিক ফোর্স দিলাম। বা তুমি এইভাবে না ভেবে ভাবো একটা পার্টিকুলার টাইম ইনস্ট্যান্ট পর পর ওকে ফোর্স দিতে থাকছে। ধরো একটা দোলনা দুলছে, তার নিজস্ব ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে, আমি একটু পার্টিকুলার টাইম পর পর গিয়ে দোলনাটাকে ধাক্কা দিতে পারলাম, এক সেকেন্ড বারবার ধরো আমি হাতটা এরকম করছি, তাহলে একটা পিরিয়ডিক ফোর্স পড়ছে। তাহলে একটা সময় কি হবে দেখবে, দোলনাটা নিজস্ব ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ভুলে গেছে, এই যে আমি যে ফ্রিকোয়েন্সিতে ফোর্সটা দিচ্ছি সেই ফ্রিকোয়েন্সিতে দোলনাটা অসিলেট করতে শুরু করে দিয়েছে। দিস, তাহলে এই ঘটনাটাকে বলা হয় ফোর্সড ভাইব্রেশন। ধরো একটা পিরিয়ডিক ফোর্স দেওয়া হচ্ছে যার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ ড্যাশ। তাহলে এই যে পিরিয়ডিক ফোর্সটা বডিটার উপর অ্যাপ্লাই করলাম, বডিটার নিজস্ব যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেটা বন্ধ হয়ে যাবে এবং বডিটা এই পিরিয়ডিক ফোর্সের ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করতে থাকবে। সো দিস ইজ নোন অ্যাজ ফোর্সড ভাইব্রেশন। আর একবার বলছি, when a body vibrates with its natural frequency, if an external periodic force is applied on the body, then the natural frequency of the body ceases and the body starts vibrating with the frequency of the periodic force which is applied on the body. This phenomenon is called forced vibration. একেই আমরা বলি forced vibration। খুব সিম্পল কেস। ফোর্সড ভাইব্রেশন কি আবার একবার বলি, যেহেতু একটা বডি ভাইব্রেট করছে, তুমি বাইরে থেকে একটা অন্য ফ্রিকোয়েন্সি বডিটার উপর অ্যাপ্লাই করলে, তাহলে বডিটা নিজস্ব ফ্রিকোয়েন্সি ভুলে যাবে, বাইরে থেকে যে ফ্রিকোয়েন্সিটা দিচ্ছ সেই ফ্রিকোয়েন্সিটাই ওকে ভাইব্রেট করাবে। সো দিস ইজ ফোর্সড ভাইব্রেশন। দেখো ফোর্সড ভাইব্রেশনের একটা খুব স্পেশাল কেস আছে যেটাকে বলা হয় রেজোনেন্স। Resonance is a special case of
ফোর্সড ভাইব্রেশন। রেজোনেন্স হচ্ছে ফোর্সড ভাইব্রেশনেরই একটা স্পেশাল কেস। কি হচ্ছে, আমি কি বলেছিলাম, একটা বডির একটা নিজস্ব ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আছে এফ, এবং বাইরে থেকে একটা পিরিয়ডিক ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তার ফ্রিকোয়েন্সি হচ্ছে এফ ড্যাশ। মানে বডির নিজস্ব ফ্রিকোয়েন্সি এফ আর বডির ওপর বাইরে থেকে অ্যাপ্লাই করা হচ্ছে এফ ড্যাশ। যদি এরকম হয় যে এফ ড্যাশ ইজ ইকুয়াল টু এফ হয়ে যায়, যদি এরকম হয় যে বডিটার যে ফ্রিকোয়েন্সি ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর এক্সটার্নাল পিরিয়ডিক ফোর্সের যে ফ্রিকোয়েন্সি, দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ করে গেছে, তাহলে কি হবে, দুটো ভাইব্রেশন ইন ফেজ চলে আসবে, এবং সেক্ষেত্রে বডিটার এই ক্ষেত্রে যে ফোর্স ভাইব্রেশন হবে সেখানে বডিটার অ্যামপ্লিটিউড অনেক বেড়ে যাবে, মানে বডিটা অনেক বেশি অ্যামপ্লিটিউড নিয়ে ভাইব্রেট করতে শুরু করবে। দিস ফেনোমেনন ইজ নোন অ্যাজ রেজোনেন্স। তাহলে কি বললাম, যে এটা একটা ফোর্স ভাইব্রেশনের স্পেশাল কেস, যেখানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি অফ দ্য বডি বিকামস ইকুয়াল টু দ্য এক্সটার্নালি অ্যাপ্লাইড ফ্রিকোয়েন্সি and the amplitude of vibration increases largely. This phenomenon is known as resonance. তাহলে ফোর্সড ভাইব্রেশন হওয়া মানেই রেজোনেন্স হবে না। ফোর্সড ভাইব্রেশনের ক্ষেত্রে যদি এরকম সিচুয়েশন হয় যে বডিটার পিরিয়ডিক ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর এক্সটার্নাল ফ্রিকোয়েন্সি অফ দি অ্যাপ্লাইড অন দি অবজেক্ট যদি দুটো ইকুয়াল হয়ে যায়, তখন দুটো ভাইব্রেশন ইন ফেজ হবে, এবং সেক্ষেত্রে কি হবে যে বডিটা ভীষণভাবে ভাইব্রেট করতে পারবে এবং ভাইব্রেশনের অ্যামপ্লিটিউড বেড়ে যাবে। একেই আমরা বলি রেজোনেন্স। আমি একটা ছবি দিয়ে তোমাকে বোঝানোর চেষ্টা করি, দেখো, তারপর আমি রেজোনেন্সের কতগুলো স্পেশাল কেস বলবো। রেজোনেন্সে মনে রাখো যে অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশন ইনক্রিজেস লার্জলি, ভাইব্রেশনের অ্যামপ্লিটিউড খুব বেড়ে যাবে। ধরো একটা অসিলেশন হচ্ছে, যেটা আমি দেখালাম এখন, যে ডিসপ্লেসমেন্ট টাইম, একটা অবজেক্ট ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ এরকম হচ্ছে, সে অসিলেট হচ্ছে। এবার বাইরে থেকে আমি আরেকটা ফ্রিকোয়েন্সি ওর উপর দিলাম, তাহলে সেই ফ্রিকোয়েন্সিটা ধরো এইরকম, ধরো এই ফ্রিকোয়েন্সি আর এই ফ্রিকোয়েন্সি, দুটো ফ্রিকোয়েন্সি কিন্তু সেম। সেম মানে কি, দেখো এইখানে একটা কমপ্লিট ওয়েভ যেখানে কমপ্লিট হচ্ছে, এরও একটা ওয়েভ সেখানে কমপ্লিট হচ্ছে, তাই তো? তাহলে এক সেকেন্ডে এ যতগুলো ভাইব্রেশন করবে এইটাও ততগুলো ভাইব্রেশন করবে, মানে দুটোর ফ্রিকোয়েন্সি সেম। এবং ফ্রিকোয়েন্সি সেম হলে কি হচ্ছে, তারা ইন ফেজ বা তারা সেম ফেজে চলে আসছে। সেম ফেজ মানেটা বোঝো, এ যখন জিরো এও তখন জিরো, এ যখন ম্যাক্সিমাম এও তখন ম্যাক্সিমাম, এ যখন জিরো আবার এ তখন জিরো, এ যখন মিনিমাম এও তখন মিনিমাম। তাহলে দুজনে একই সঙ্গে জিরো হয়, দুজনে একই সঙ্গে ম্যাক্সিমাম হয়, দুজনে একই সঙ্গে মিনিমাম হয়। মানে ধরো আমার এই হাত দুটো ভাইব্রেট করছে, ধরো এই দুজনে একই সঙ্গে জিরো ম্যাক্সিমাম, জিরো মিনিমাম, জিরো ম্যাক্সিমাম, জিরো মিনিমাম, তাহলে এই দুটো হাত সেম ফেজে ভাইব্রেট করছে। কিন্তু যদি এরকম হয় তখন সেম ফেজে ভাইব্রেট করছে না, ঠিক আছে? যদি সেম ফেজে ভাইব্রেট করে তখন রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কি হবে, ধরো এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে x1 আর এর ডিসপ্লেসমেন্ট হচ্ছে x2, যোগ হয়ে রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট কি হয়ে যাবে, x1 প্লাস x2। দেখো তাহলে এইটা কি হয়ে গেল, এই x1 তার সঙ্গে আর x2 অ্যাড হয়ে গেল, তাহলে এই ডিসপ্লেসমেন্ট বা অ্যামপ্লিটিউডের ভ্যালু কি হয়ে গেল, বেড়ে গেল অনেকটা, x1 প্লাস x2 হয়ে গেল। তাহলে রেজোনেন্স হলে এটাই হয়, যদি সেম ফেজে থাকে তখন ভাইব্রেশনের অ্যামপ্লিটিউডটা ভীষণভাবে বেড়ে যাবে, এটাকেই আমরা বলছি রেজোনেন্স। তাহলে সব সময় কিন্তু নয় সেটা, ফোর্স ভাইব্রেশন হওয়া মানেই রেজোনেন্স হওয়া নাও হতে পারে। রেজোনেন্স কখন হবে, ফোর্স ভাইব্রেশনের একটা স্পেশাল কেস, যেখানে দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যাবে এবং দুটো বডি সেম ফেজে ভাইব্রেট করবে, তখন ভাইব্রেশনের অ্যামপ্লিটিউড খুব বেড়ে যাবে এবং সেটাকে আমরা কি বলবো, যে রেজোনেন্স হলো বলবো, তখন আমরা যে রেজোনেন্স হলো। আচ্ছা দেখো যে এরকম দুটো হলো চেম্বার আছে, উডেন চেম্বার সাপোজ, ভেতরে এয়ার আছে, অন্য কিছু নেই, এখানে একটা টিউনিং ফর্ক আছে
আর এখানে একটা টিউনিং ফর্ক ধরো ফিক্সড করা আছে এরকম। আমি কি করলাম, এই টিউনিং ফর্কটাকে ভাইব্রেট করিয়ে যদি এর উপর চেপে ধরি, তাহলে দেখবো খানিকক্ষণ পর এই টিউনিং ফর্কটাও ভাইব্রেট করতে শুরু করেছে। কেন হচ্ছে? তার কারণ এ ভাইব্রেট করছিল, তাহলে এই এয়ার কালামটাকে ভাইব্রেট করিয়েছে ফোর্সড ভাইব্রেশন, সেই এয়ার কালামটা এই এয়ার কালামে ভাইব্রেট করেছে ফোর্সড ভাইব্রেশন, এবং সেখান থেকে ডিউ টু ফোর্স ভাইব্রেশন এই টিউনিং ফর্কটা ভাইব্রেট করতে শুরু করেছে। মানে এনার্জি ট্রান্সফার কিভাবে হয়েছে দেখো, এখান থেকে এই এয়ার কালামে, এই এয়ার কালাম থেকে এই এয়ার কালামে, এখান থেকে এই টিউনিং ফর্কে, লাইক দ্যাট। আচ্ছা, আবার দেখো যে ধরো এরকম একটা রাবার স্ট্রিং আছে, টান টান করে আমি আটকে রেখেছি, এবং সেখান থেকে কতগুলো পেন্ডুলাম আমি তৈরি করেছি। সিম্পল আমি বাড়িতেও এটা করে দেখতে পারি, একটা সুতো দিয়ে একটা বল, পিং পং বল ঝুলিয়ে দিলেই হবে, ডিফারেন্ট লেন্থের। এদের মধ্যে ধরো এ বি সি ডি নাম দিয়ে দিলাম, এ আর ডি এর লেন্থটা সমান, এ আর ডি দুজনারই লেন্থটা এল করে, বাকি এদের লেন্থ হচ্ছে আলাদা। যদি এ আর ডি এর লেন্থ সেম হয়, সিম্পল পেন্ডুলামের লেন্থের উপর কি ডিপেন্ড করে? ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। আমি ন্যাচারাল ফ্রিকোয়েন্সির ফর্মুলা আজকে লিখেছি এইটা। তাহলে এবার দেখো এই এ আর ডি এদের ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম। এবার আমি বাকি সবকটাই রেস্টে ছিল, আমি এটাকে শুধু ভাইব্রেট করিয়ে দিলাম। আমি কি দেখবো যে এটা ভাইব্রেট করছে, তাহলে এটা কি করবে দেখো, এর এনার্জি ট্রান্সফার করবে এর থ্রু দিয়ে, স্ট্রিং এর থ্রু দিয়ে। এবার ম্যাক্সিমাম এনার্জি কাকে ট্রান্সফার করবে আমরা দেখি, ম্যাক্সিমাম এনার্জি কাকে ট্রান্সফার করবে? ধরো এটা ভাইব্রেট করছে, তাহলে এটা ভাইব্রেট করছে, এর সঙ্গে এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম, তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি সেম হয়ে গেলে কি হয়? রেজোনেন্স হয়। আমি দেখবো যে ডিটাও আস্তে আস্তে ভাইব্রেট করতে শুরু করলো, এবং এ ভাইব্রেট করছিল একটা অ্যামপ্লিটিউড নিয়ে, ডিটা আস্তে আস্তে ভাইব্রেট করতে শুরু করলো, ডি এর অ্যামপ্লিটিউড আস্তে আস্তে বাড়বে আর এর অ্যামপ্লিটিউড আস্তে আস্তে কমবে। একটা সময় এর অ্যামপ্লিটিউড অলমোস্ট জিরো হয়ে যাবে, আর ডিটা কি দেখবো, এ যে অ্যামপ্লিটিউড নিয়ে শুরুতে ভাইব্রেট করছিল সেই অ্যামপ্লিটিউড নিয়ে ডি ভাইব্রেট করতে শুরু করেছে। এবার ডি ভাইব্রেট করছে, ডি এর আর এর ফ্রিকোয়েন্সি সেম, তাহলে ডি আবার কি করবে? এনার্জি ট্রান্সফার করবে। তাহলে এনার্জি ট্রান্সফার যখন করবে তখন কি হবে, যে আস্তে আস্তে আবার ডি এর অ্যামপ্লিটিউড অফ ভাইব্রেশনটা কমবে, এরটা বাড়বে। আলটিমেটলি কি দেখবো, ডিটা ডিক্রিজ করে অলমোস্ট জিরো হয়ে গেছে, আর এটা ওই অ্যামপ্লিটিউডে ভাইব্রেট করতে শুরু করেছে। তাহলে এই দুজনের মধ্যে বুঝতে পারবো আমরা যে ক্রমাগত এনার্জি ট্রান্সফার হচ্ছে। মাঝে বিআরসি কি করবে? ভাইব্রেট করবে না, বিআরসিও ভাইব্রেট করবে, কিন্তু ওদের ভাইব্রেশনের অ্যামপ্লিটিউড খুব কম হবে। তাহলে ভাইব্রেশনের অ্যামপ্লিটিউড ডি এর বেড়ে যাচ্ছে কেন? তার কারণ এটা আর এটার ফ্রিকোয়েন্সি সেম। ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আর এর ফ্রিকোয়েন্সি, এক্সটার্নাল যে পিরিয়ডিক ফোর্স তার ফ্রিকোয়েন্সি যদি সেম হয়ে যায় তখন কি হয়? রেজোনেন্স হয়। তাহলে এ আর ডি এর মধ্যে রেজোনেন্স হচ্ছে, এবং রেজোনেন্স হওয়ার জন্য কি হচ্ছে? ডি এর অ্যামপ্লিটিউড খুব বেড়ে যাচ্ছে। আর বি আর সি এর অ্যামপ্লিটিউড বেশি বাড়ছে না কেন? কারণ ওদের রেজোনেন্স হচ্ছে না, কি হচ্ছে? জাস্ট ফোর্সড ভাইব্রেশন হচ্ছে। ফোর্সড ভাইব্রেশন আর রেজোনেন্স দুটো আলাদা আলাদা ব্যাপার, ঠিক আছে? ফোর্সড ভাইব্রেশন মানেই রেজোনেন্স নয়, আমরা আগে বলেছি। ফোর্সড ভাইব্রেশনের একটা স্পেশাল কেস হচ্ছে রেজোনেন্স। দেখো আমরা যখন টিভি দেখি, আমরা চ্যানেল দিয়ে চ্যানেলগুলো চেঞ্জ করি রিমোট দিয়ে। এবার অ্যাকচুয়ালি আমরা করি কি, টিভিতে একটা টিউনিং সার্কিট থাকে, যে সার্কিটটা মেনলি ক্যাপাসিট্যান্স আর ইন্ডাকটেন্স দিয়ে তৈরি হয়, এলসি সার্কিট। ক্যাপাসিট্যান্স কি, ইন্ডাকটেন্স কি, ক্লাস 12 আছে পরে ফিজিক্সে। তো তুমি, এটা একটা ইলেকট্রনিক সার্কিট, এবং এলসি সার্কিটকে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট বলবো। এবং এই সার্কিটের মধ্যে অ্যাকচুয়ালি কি হয়, যে ওর একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি থাকে। এবার ওই টিউনিং সার্কিটের ফ্রিকোয়েন্সিটা আমি রিমোট কন্ট্রোল দিয়ে চেঞ্জ করতে পারি। এবার সমস্ত চ্যানেল তো নিজস্ব নিজস্ব ফ্রিকোয়েন্সিতে ব্রডকাস্ট হয়। ধরো আমি স্টার স্পোর্টস দেখবো, তাহলে স্টার স্পোর্টসের একটা নিজস্ব ফ্রিকোয়েন্সি আছে, সাপোজ সেটা হচ্ছে এফ। এবার আমি রিমোট কন্ট্রোল দিয়ে আমার টিভির যে টিউনিং সার্কিট তার ফ্রিকোয়েন্সিটা কত সেট করলাম? এফ। তাহলে ডিফারেন্ট ফ্রিকোয়েন্সির মধ্যে যে দুটো ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে সেইগুলোর মধ্যে কি হবে? রেজোনেন্স হবে, এবং সেখানে সব থেকে বেশি অ্যামাউন্ট অফ এনার্জি ট্রান্সফার হবে। তাহলে আমার টিভি স্ক্রিনে আমি স্টার স্পোর্টসটাই দেখতে পাবো।
যদি আমার মনে হয় যে না স্টার স্পোর্টস দেখতে দেখতে এবার আমি নিউজ চ্যানেল দেখবো, তখন আমি কি করব, নিউজ চ্যানেল দেখার জন্য আমি অন্য ফ্রিকোয়েন্সি সেট করব টিউনিং সার্কিটের। যেই অন্য ফ্রিকোয়েন্সি সেট করলাম এফ ড্যাশ, তাহলে অনেকগুলো ফ্রিকোয়েন্সি আছে, এফ ড্যাশ, এফ ডবল ড্যাশ, হাজারটা ফ্রিকোয়েন্সি আছে, কিন্তু তাদের মধ্যে এই এফ ড্যাশ আর এই এফ ড্যাশ ম্যাচ করলো, তাহলে এরা দুজনে কি করলো, রেজোনেন্স করলো, এবং ওই সিগন্যালটাই রিসিভ হবে, কারণ ওর এনার্জি সব থেকে বেশি হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে সিম্পলিফাইড ওয়েতে আমি বললাম যে এইভাবে আমরা রেজোনেন্স ইউজ করে টিভির চ্যানেলগুলো চেঞ্জ করতে পারি। ধরো এরকম একটা এক্সপেরিমেন্ট আছে যেটাকে বলা হয় ভাইব্রেটিং এয়ার কলামের এক্সপেরিমেন্ট। সেখানে কি করা হয়, যে ধরো এরকম একটা টিউব আছে, এই টিউবটা, এই কনস্ট্রাকশনটা এরকম, এই ফানেলটার মধ্যে দিয়ে এই টিউবে আমি জল ঢোকাতে পারি বা জল এখান থেকে বার করে নিতেও পারি। ধরো ফানেলটাতে আমি জল ভরেছি, তাহলে টিউবের মধ্যেও জল রয়েছে। এবার আমি যদি খানিকটা জল এখান থেকে বার করে নিই, এই লেভেলটা কমবে, বা আমি যদি এটা খানিকটা ওপর দিকে উঠাই তাহলেও এই লেভেলটা কমবে। এটাকে আমি নিচের দিকে নামাতে পারি বা আরও জলের মধ্যে ঢালতে পারি, তাহলে এই লেভেলটা বাড়বে। তো আমি এই লেভেল বাড়ানো কমানো মানে অ্যাকচুয়ালি কি করছি, দেখো এইটা অ্যাকচুয়ালি একটা ক্লোজ পাইপ, এর একটা দিক ক্লোজ আর একটা দিক ওপেন, আর এইখানটা কি আছে, এয়ার। তাহলে এই যে লেন্থটা এল, এটা কি, এটা অ্যাকচুয়ালি লেন্থ অফ দি এয়ার কালাম, বেশ, লেন্থ অফ দি এয়ার কালাম। এবার একটা এয়ার কালাম তার লেন্থ যদি এল হয়, তাহলে তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কি হতে পারে, V/4L। আমরা পড়েছি এটা একদম শুরুতেই, আজকে আমি বললাম। এবার যখন আমি জল একটু বাড়িয়ে দিচ্ছি, ওয়াটার লেভেলটা উপরে উঠলো, তাহলে এল কমে গেল, এয়ার কালামের লেন্থ কমে গেল, মানে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি বেড়ে গেল। আমি জল যদি একটু কমিয়ে দিই, ওয়াটার লেভেলটা যদি নিচে নামে, তাহলে এয়ার কালামের লেন্থ কি হলো, বেড়ে গেল, তাহলে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কমে গেল। তাহলে এই যে এয়ার কালামটা, এর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমি চেঞ্জ করবো, এখান থেকে জলের লেভেলটা চেঞ্জ করবো। এবার যদি একটা টিউনিং ফর্ক তুমি ভাইব্রেট করে এখানে ধরো, তুমি কি করবে, একটা আস্তে আওয়াজ শুনবে, টিং করে একটা আস্তে আসবে। এবার তুমি কি করলে, এই জলের লেভেলটা বাড়াতে কমাতে শুরু করবে, দেখলে একটা পার্টিকুলার লেভেলে, মানে এয়ার কালামের একটা পার্টিকুলার লেন্থে কি হচ্ছে, এই টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি আর এর ফ্রিকোয়েন্সি দুটো ম্যাচ করে যাচ্ছে। যদি ম্যাচ করে কি হবে, রেজোনেন্স হবে, এবং রেজোনেন্স হলে কি হবে, এই টিউনিং ফর্ক খুব হাই অ্যাম্পলিটিউডে ভাইব্রেট করতে শুরু করবে। ভাইব্রেশনের অ্যাম্পলিটিউড বেড়ে গেলে খুব জোরে আওয়াজ হবে, আস্তে তুমি আওয়াজ শুনছিলে টিং করে, কিন্তু যখন এই রেজোনেন্স হবে, তখন ঘরের মধ্যে যারা আছে সবাই জোরে আওয়াজ শুনতে পাবে, সবাই শুনতে পাবে আওয়াজটা। এই এক্সপেরিমেন্টটা রয়েছে ক্লাস 11-এ, এটা প্র্যাকটিক্যাল করতে হয়, এবং সেখানে দেখবো যে এই যে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি আমাদের খুঁজে বার করতে হবে, যে পার্টিকুলার একটা লেন্থের জন্য রেজোনেন্স হচ্ছে, এবং তখন এত জোরে আওয়াজ হবে যে ঘরের মধ্যে সবাই শুনতে পাবে। ওই আওয়াজটা শুনেই আমাদের বুঝতে হবে যে তার মানে রেজোনেন্স সেট হয়ে গেছে। তাহলে এইগুলো হচ্ছে রেজোনেন্সের এক্সাম্পল, যে আমরা দেখতে পারি যে যখন এইরকম ঘটনা ঘটছে, যে দুটো ফ্রিকোয়েন্সি আছে, একটা এক্সটার্নাল ফোর্স আর একটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তাহলে এক্সটার্নাল ফোর্স ন্যাচারাল ফ্রিকোয়েন্সিকে এফেক্ট করতে পারে, সেটা ফোর্স ভাইব্রেশন। কিন্তু যদি দুটো সেম হয়ে যায়, তাহলে দুটোর ভাইব্রেশনের ফেজ সেম হয়ে যাবে, এবং তখন যে ভাইব্রেশন হবে তার অ্যাম্পলিটিউড খুব বেড়ে যাবে, সেটাকে আমরা বলি রেজোনেন্স। রেজোনেন্স নিয়ে একটা ফেমাস এক্সপেরিমেন্ট আছে, বা একটা কথা আছে, এক্সপেরিমেন্ট নয়, যে যখনই তুমি কোনো হ্যাঙ্গিং ব্রিজ যদি থাকে, সেই হ্যাঙ্গিং ব্রিজের উপর দিয়ে আর্মি যখন যায়, তখন তাদের মার্চ করে না, তাদের ফুটস্টেপ ব্রেক করে দেওয়া হয়, কারণ তারা লেফট রাইট করতে করতে যায়। তাহলে তাদের ওই লেফট রাইটের একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, আর হ্যাঙ্গিং ব্রিজের একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে। তাহলে দুটো ফ্রিকোয়েন্সি যদি ম্যাচ করে যায়, তখন কি হবে, যে ফোর্স ভাইব্রেশনটা হবে, তখন তাকে আমরা রেজোনেন্স বলবো, এবং সেক্ষেত্রে অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশন ভীষণ বেড়ে যাবে। ব্রিজ ভাইব্রেট করতে শুরু করবে খুব হাই অ্যাম্পলিটিউডে, এবং ভেঙে পড়ে যেতে পারে। তাহলে সেই জন্য যখনই কোনো ব্রিজের ওপর দিয়ে আর্মি বা ফোর্সের লোকজন যাবে, তখন কি হবে, তারা যখন মার্চ করতে করতে যায়। তো এইগুলো হচ্ছে রেজোনেন্সের ফোর্স। বা এখান থেকে মেনলি কোশ্চেন কী কী আসে দেখো, ফ্রি ভাইব্রেশন কি বা আনড্যাম্পড ভাইব্রেশন, গ্রাফ আঁকো, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ড্যাম্পড ভাইব্রেশন কি, ড্যাম্পড ভাইব্রেশন কেন হয়, গ্রাফ আঁকো, ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ। ফোর্সড ভাইব্রেশন কি, ড্যাম্পড ভাইব্রেশন আর ফোর্সড ভাইব্রেশনের মধ্যে ডিফারেন্স কি, রেজোনেন্স কখন হয়,
ফোর্স ভাইব্রেশন আর রেজোনেন্সের মধ্যে ডিফারেন্স কি, আর রেজোনেন্সের কিছু পার্টিকুলার কেস এবং কিছু এক্সপেরিমেন্ট, সেখান থেকে কিছু শর্ট কোশ্চেন্স, এই টাইপের কোশ্চেন্সগুলো, থিওরিটিক্যাল কোশ্চেন্সগুলো মেনলি এখান থেকে আসে।